আসলে অ্যাড্রেস করলে প্রত্যেকের নামই আসে, যেমন হায়াত ভাই। হায়াত ভাই যখন দেওয়ানগাজীর কিচ্ছা করেন মাখন, আমাদের প্রত্যেকটা ডায়লগ, প্রত্যেকটা পদ এমনভাবে ভেতরে ঢুকে গিয়েছিল যে মনে হতো যে আমি মাখন। এবং একদিন, এখন বলতে কোনো দ্বিধা নেই, কারণ আসাদুজ্জামান নূরও আমাদের ভালো বন্ধু। একদিন কোনো একটা কারণে হায়াত ভাই নাই। আমি তো দেওয়ানগাজীর কতগুলো নাটক আছে যেগুলো একটাও বাদ দিতাম না, কারণ আমি ম্যাজিক করব, অথচ ম্যাজিক রিলেটেড জিনিসগুলো আমি আয়ত্ত করবো না, এটা তো হয় না। তো একদিন নূর ভাই মাখনের রোল করছেন। ও মাই গড, আমি অবাক হয়ে গেলাম, কারণ ততদিনে আমি ওই থিয়েটারের ব্রেক, থিয়েটার যে ম্যাগাজিন বেরোতো সেনিসামস্কি, এছাড়া বিদেশি বইটি পড়ে টড়ে মোটামুটি চরিত্র কাকে বলে এবং সেটাই কি করে আঁকতে হয়, এবং সেক্ষেত্রে মাখন যে কি অবিশ্বাস্য একটা ক্যারেক্টার হয়ে গেছেন আমাদের কাছে। তো আফজালের কথা যে বলছিলাম, আমি যখন ম্যাজিক প্রথম দিকে স্টেজে করি, টিভিতে তো ফিডব্যাক পাওয়া যায় পরের দিন, রেকর্ডেড হয়, তারপরে যায়, তারপরে লোক হইচই করে। কিন্তু স্টেজে খুব আপন লোক না হলে এবং বোদ্ধা লোক না হলে ক্রিটিসিজম করতে পারবে না, সমালোচনা তো করতে পারবে না। এই জন্য খুব যারা কাছের, আমি তাদেরকে আমার স্টেজ শোয়ে ডাকতাম। কিন্তু আফজাল এমনই যে আফজাল নোট ঠিকই করেছে, তাতে কোনো ক্রিটিসিজম নেই, সব প্রশংসা। আরে এটি কোনো কথা হলো? আমি চলে গেলাম পত্রিকা অফিসে আফজালের কাছে, আফজাল বলল, আরে আমার সবই ভালো লেগেছে, আমি কেমন করে আমি নেগেটিভ লিখবো? আমার নেগেটিভ চেয়ে না তো, আমার আরো ভালো হবে কি? বলে সবই এইভাবে করে। মানে আফজাল হচ্ছে প্রশংসা করার মহারাজ। আবদুল্লাহ মুসাইদ কিন্তু আমাকে খুব করতেন, অবশ্য উনি ম্যাজিকের কিছুই বুঝতেন না, কিন্তু একজন পারফর্মারের মুভমেন্ট কি হবে, প্রেজেন্টেশন কি হবে, এই সমস্ত ব্যাপারে উনি আমাকে খুব হেল্প করেছেন। আমার কথাটা আজকে বলতে গিয়ে বাইচান্স যদি একটু লম্বা হয় আমাকে ক্ষমা করবেন। আমি প্রথমেই ক্ষমা চেয়ে নেওয়া উচিত ছিল, সেটা এখন চাচ্ছি। সেটা হচ্ছে, আমি কখনো সময়ের পরে কোনো আসরে যাই না, কিন্তু আজকে নিরুপায় হয়ে জ্যামের কারণে শাপলা জানি আমি আটকা পড়েছিলাম, সেই জন্য আমি দেরিতে আসতে হয়েছে আমার। আমি খুবই হতভাগা যে এত সুন্দর সুন্দর কথা হয়েছে, প্রত্যেকটা কথা গিলে হজম করে রাখার মতো কথা, প্রত্যেকের কথা। আমার প্রথম জীবন থেকেই, যখন ম্যাজিক শোর প্রসঙ্গে আসি, ম্যাজিক শো যখন করেছি, যখনই চ্যারিটি শো অফার এসছে, আমার ভাত জোটে না, কিন্তু আমি চ্যারিটি শো করে বেড়াই। আমার দলের লোকরা বিরক্ত। আমার সবচেয়ে কাছের যে বন্ধু আমার গ্রুপের, সে বলে আমি তখন দোলাইপাড় থাকি, আমি এরপরে কিন্তু আর ঢাকা শহরে যেতে পারবো না। কেন? বলে যে ওই
যে মুদির দোকানদার, ও তো আমাদের কাছে টাকা পায়, ও যদি আমাকে টেনে ধরে, মানে এইরকম দুরবস্থা আমাদের তখন। তো আফজাল জানে যে আমরা যা টেলিভিশনের প্রোগ্রাম করতাম তখন ফেল নিয়ে টানাটানি ছিল, মানে যে রিক্সা ভাড়া আমাদের যেত, টেলিভিশন সেই পয়সা তো আমাদের দিত না। তো আমাদের কি হলো, এই আমার ওয়াইফ চিন্তায় আছে যে কোন বিপদে পড়েছি। সবার অনুমতি নিয়ে এখন তোমাকে বলছি যে সবাই আমাকে বলছে যে আমি ঠিক আছি, আমি এখন বক্তৃতা দিচ্ছি। ওকে, ভয় নেই, কোনো ভয় নেই। আসলে আফজালকে আমি জোর করে রেখেছি, তার কাজ আছে, তবু আমি রেখেছি তাকে, কারণ আই নিড সাপোর্ট। আমি এই চ্যারিটি শো করতে গিয়ে প্রথম দিকে যে ধরনের চ্যারিটি শো করতে হতো সেগুলো হলো এই স্কুল কলেজ তৈরি করবে, অথবা এই লায়ন্স আই হসপিটাল করবে, এই জন্য ফান্ড রেজিং করতে হবে। এই যেমন বিশ্ব সাহিত্য কেন্দ্রের বিল্ডিং তৈরি করবে, এর জন্য ফান্ড রেজ করতে হবে, লাগাও। মানে খালি শো করলেই হবে নাকি, সবাইকে নিয়ে করতে হবে। এই যে আমাদের সঞ্জিদা আপা, উনি যখন তার প্রতিষ্ঠান করেন ছায়ানট, ওরও ফান্ড রেজিং প্রোগ্রাম কিন্তু আমি করেছি কয়েকদিন, টানা কয়েকদিন। কি হলো, চিটাগাং মেডিকেল কলেজে একজন দুর্দান্ত ছাত্র, তার জন্য চ্যারিটি প্রোগ্রাম করলাম, কিন্তু কিছুদিনের মধ্যে খবর নিল সে মারা গেছে। তারপরে ক্যান্সারে, তারপরে সন্ধানীর ওরকম আর একজন অসাধারণ ছাত্র, তার জন্য চ্যারিটি প্রোগ্রাম করলাম, অল্প দিনের মধ্যেই তার ডেড বডি চলে এসছে। ইংল্যান্ড পর্যন্ত গিয়েছিল, ডেড বডি চলে এসছে। কি ভয়াবহ পরিস্থিতি, মানে মাথা ঠিক রাখা মুশকিল হয়ে যায়, কারণ এদের সঙ্গে ভাব হয়ে যায়, তো বন্ধুত্ব হয়ে যায়। তো আমার একটা জিনিস তৈরি হয়েছে, আমি সন্ধানীর সঙ্গে কাজ করতে করতে আমার এমন অবস্থা হয়ে গেল যে আমি সন্ধানীকে মরণোত্তর দেহ দান করে দিলাম। কি করে যেন সন্ধানী বলে ইচ্ছে করেই করেছে নাকি, এইটা আবার মিডিয়াতে হয়ে গেল, চাউর হয়ে গেল। একদিন শিল্পকলা একাডেমিতে সঞ্জিদা আপা আমাকে এক কোণায় ডেকে নিয়ে গেলে, কাজটা তো খুব ভালো করেছো, চলো আমরা একটা সংগঠন করি। তারপরে সংগঠনের ফর্মাল নাম হলো মানব কল্যাণে মরণোত্তর দেহদাতা সমিতি। আপা প্রেসিডেন্ট, আমি সেক্রেটারি। ওমা, এটাও জানাজানি হয়ে গেল, জানাজানি হয়ে গেল। এখন সঞ্জিদা বললে, সর্বনাশ জুয়েল, এখন কি করি? একদল কুসংস্কার আচ্ছন্ন লোক তো খেপে গেছে তলে তলে। তুমি তো টের পাও না, আমি তো সংগঠন করি। কি করা যায়?
তুমি ওদেরকে থামাও। ওরা আবার ইয়ে করেছে, আজিজ কোঅপারেটিভ মার্কেটের 3 তলাতে বিজ্ঞান চেতনা পরিষদও করেছে। তো কি আর করা। আমি এর আগে কয়েকটা প্রোগ্রামে ওখানে গিয়েছি, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি গিয়েছি, ঢাকা ইউনিভার্সিটি গিয়েছি, ওদের ওখানে গিয়েছি, কথাবার্তা, আড্ডা, গল্প, বক্তৃতা, যে যা চেয়েছে তাই দিয়েছি। কিন্তু আপাইটা বলার পরে আমি দেখলাম যে হ্যাঁ, মুশকিল তো। এখন আজকে যে কারণে আফজালকে ধরে রেখেছি সেটা হচ্ছে, আমি আমার এক সহযোদ্ধা হিসেবে আপনাদের সবাইকে চাই। সেটা হচ্ছে মরে যাওয়ার পরে অ্যানাটমি, মানে কাটা ছেঁড়ার জন্য এইখানে এই টেন্ডন, এইখানে এই মাসল, এই জয়েন্ট, এগুলো, এটা তো সে কবে ওই মোনালিসা যে এঁকেছিলেন, নাম কি, লিওনার্দো দা ভিঞ্চি। ওরে বাপ রে বাপ, কত বড় বিজ্ঞানী তার সময়, এখন থেকে 500 বছরের আগে তিনি হেলিকপ্টার উড়িয়ে গেছেন, এরোপ্লেন উড়িয়ে গেছেন। আমরা তো জানি অটো লিলিয়েন্থাল শুরু করেছিলেন এবং রাইট ব্রাদার্স উড়িয়েছে। নো 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 নো, এটা হচ্ছে ওই মানুষটা। ওর স্কাল্পচার দেখে আমি কান্না করে দিচ্ছি রোমে। মোনালিসা কি বলতে চাচ্ছে, এই গবেষণা এখনো শিল্পীদের মধ্যে, মনোবিজ্ঞানীদের মধ্যে, এই অ্যানাটমিক্যাল তার আবিষ্কার, তিনি তার পায়োনিয়ার। যাও, এইরকম মানুষ এসেছেন আমাদের এই পৃথিবীর ওপর থেকে, হেঁটে গেছেন। আজকে যে কারণে আফজালকে ঠেকিয়েছি, সেইটা আমার সবার কাছে আবেদন। আমার ওয়াইফ ফোন করেছে কিভাবে আমি জানি না, মনের কথা জানে নাকি, সেটা হচ্ছে, আচ্ছা আমরা মরে যাওয়ার পরে আমার দেহটা নিয়ে কাটা ছেঁড়া করে কিছু শিক্ষার কাজ হলো, হ্যাঁ এটা একটা কাজ। কিন্তু আমার মনে হয় কি, যে আমরা ঘুম থেকে উঠে যে নাস্তাটা খাই, সারাটা দিন যায় এবং আবার 24, মানে পুরো দিন পরে রাত্রে আবার ঘুমাতে যাই, এতে যত মানুষের অবদান আমরা ভোগ এবং উপভোগ করি, এই ঋণ আমাদের জীবনে পরিশোধ কখনো আমরা করে যেতে পারি না, অসম্ভব। আমার আইডিয়া হচ্ছে যে আমাদের দেশে এটা এখনো আইনিভাবে অ্যাকসেপ্টেড নয়। আমাদের একটা আইনি লড়াই করতে হবে। লড়াইটা হচ্ছে, আমি চাই, আমি এই তাজা অবস্থা, আমার প্রত্যেকটা, আমার বয়স হয়েছে, কিন্তু আপনারা যদি আমার সঙ্গে চলেন তাহলে দেখবেন আমার ভেতরটা এখন একটা তরুণ মানুষের। I have got everything intact. আমি এই অবস্থায় আমি আজাদ ভাইয়ের কাছে বারডিমে অথবা যেখানে গেলে ভালো হয়, এখানে অনেক ডাক্তার আছে, আমি গিয়ে হাসতে হাসতে শুয়ে পড়তে চাই। আমাকে ফুল অ্যানেস্থেসিয়া দিয়ে আরামসে যা কিছু মানুষের দরকার, যদি আমার এই খুলিটা খুলে মাউসটা অন্য কারো দরকার হয় তাকে দিয়ে দিই,
চোখ, নাক, মুখ, জিভ, কিডনি, ফুসফুস, পাকস্থলী, প্যানক্রিয়াস, এই যে প্রোস্টেট, তাই হোয়াট নট, এভরিথিং, একদম চুল থেকে নখ পর্যন্ত একটা জ্যান্ত মানুষের তাজা অঙ্গ যেন মানুষরা পায়। আমি এইভাবে করে আমার ঋণের কিয়দংশ শোধ করতে চাই, এটা আমি মন অন্তর থেকে বলছি। এবং এইটা করতে গেলে পরে জনমত গঠন করতে হবে, আর জনমত গঠন করতে গেলে পরে আপনাদের সবাইকে লাগবে। জনগণ যাদের কথা শুনে বিশ্বাস করবে এবং সাপোর্ট করবে, এই জনমত গঠন করার জন্য আমি আপনার, কারণ আমার তো এই যে দেরি হচ্ছে বলে আমার ওয়াইফ ফোন করেছে, আমার ওয়াইফকে আমাকে ছেড়ে দেবে নাকি? আমার একটা মেয়ে আছে, ওকে আমাকে ছেড়ে দেবে? আমার যুদ্ধ করতে হবে কত রকম দিকে। আমার আইন নাই, আমার দিকে এদেশে আইন নাই। আমি যদি চাই বেশি দূরে যেতে হবে না, অস্ট্রেলিয়া গেলে পারি আমি আমার বডিতে দিয়ে দিতে পারি, একদম একদম তাজা জীবন্ত অবস্থায়। আমি কিন্তু অস্ট্রেলিয়ানদেরকে আমি দেবো কেন? আমার যদি দিতে হয় তাহলে আমি আমার দেশের মানুষকে দেব। এই দেওয়াটা শুধুমাত্র ফিজিক্যাল ওই অর্গানগুলো নয়, ওই টুকরোগুলো নয়, ওই চামড়াটা নয়, ওই ভেইনটা নয়, ওই নার্ভগুলো নয়। আমি মানুষের ট্যাবুটা ভাঙতে চাই, আমি কুসংস্কার ভাঙতে চাই। মানুষ বিশ্বাস করুক যে সে মানুষ, সব মানুষ মানুষ। বিভিন্ন গল্প কথায়, নানান ছুতায়, নানানভাবে মানুষকে অমানুষ বানিয়ে রাখা হয়েছে। আমি যেভাবে জন্মেছিলাম ওইভাবে করে মানুষ হয়ে আবার চলে যেতে চাই। এই কাজটা খুব সহজ হবে না। এটা করতে গেলে পরে আপনাদের সাপোর্ট লাগবে, এবং আপনারা যদি সাপোর্ট করেন তাহলে মিডিয়া আমাদের পক্ষে পড়বে, এবং আমরা অবশ্যই লজিক্যাল বিজ্ঞান মনস্ক আমরা আইনজীবী পেয়ে যাব, বিজ্ঞান মনস্ক আমরা বিচারক পেয়ে যাব, এবং এটা সম্ভব হবে। আমার এই বিনীত আবেদনটা রেখে আমি আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করতে চাই। ধন্যবাদ।